নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আজকে আমি আছি বেহালায়, কলকাতার বেহালাতে। আমার সঙ্গে আছে পার্থপ্রতিম পাল, আমার দাদা আর কি। আমাদের একসঙ্গে পরিচয় হয়েছিল মুম্বাই, একটা আমরা সেমিনার করেছিলাম, রেসিডেন্সিয়াল সেমিনার, সেখান থেকে পরিচয় আর কি। তারপরে খুব একজন ভালো মানুষ আর কি। তো উনি বেঙ্গল পুলিশে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে ছিলেন। সেখান থেকে উনি ম্যানেজমেন্ট প্রফেশনাল কাজ করেছেন দীর্ঘদিন আর কি, প্রচুর অভিজ্ঞতা আছে সেসব বিষয়ে। তারপরে এখন উনি বর্তমানে যে কাজটা করেন আর কি, একদম প্রফেশনাল মাইন্ড কোচ। আমরা জানি মাইন্ড আমাদের খুব পাওয়ারফুল আর কি, সেইটা উনি প্রফেশনালি কোচ করেন। গ্রাফোথেরাপিস্ট তিনি, আর সাইকোলজিক্যাল কাউন্সিলর। বিভিন্ন যারা প্রবলেম হয় তাদের তিনি কাউন্সিলিং করেন আর কি। তো এই এতগুলো তিনি এখন তার প্রোফাইলে যুক্ত আছে আর কি। এবং সত্যিই সব থেকে যেটা আমার প্রার্থনার প্রতি সব থেকে যেটা ভালো মনে হয়, উনি খুব হেল্পফুল আর কি। বিভিন্ন ম্যানেজমেন্ট থিওরি দিয়েও ব্যাখ্যা করা যায় কম্পিটেন্স অ্যান্ড, তুমি জানো, মাইন্ডফুলনেস। আসল মুদ্রা হলো মনের বিষয়টি আমরা উদাসীন কেন। আমরা ওকে স্ট্রেঞ্জার সিক্রেট বলে একটি বিখ্যাত অডিও আছে, 150 বছর প্রায় হতে চললো, অনলাইন আর্ল নাইটিঙ্গেলের, যে অটো পাইলট মোডে চালিয়ে দেওয়ার মতন। তো সেই অটো পাইলট মোডে আমরা মনকে ছেড়ে দিই, যেটা আপনার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ে অটো সাজেশন বলেছেন। অটো সাজেশন বলেছেন। আমাকে মনকে বলতে হবে থাক। এই থাক শব্দটি বলতে গেলে মনের সঙ্গে আগে কথা বলার জায়গাটায় যেতে হবে। তো সেই প্রসঙ্গে বলি, আমার মন আদৌ আমার জন্য ভাবছে কিনা সেইটা প্রথম বোঝার ব্যাপার আছে। থাকটা প্রথমে বললে কিন্তু শুনবে না। আমার মন কিন্তু সারাদিন সকাল থেকে অন্য কারোর দাসত্ব করছি কিনা, মানে অন্য কোনো ইমেজের প্রতি আমি ধাবমান কিনা, যা আমি করছি সেটা আর 5 জনের। তো আমার জীবন তো প্রশ্ন করতে পারে যে আমার জীবন তো 5 জনের জন্যই করার, কিন্তু প্রথম করার জন্য আপনাকে মনের প্রতি যত্নশীল হতে হবে। তা মনের প্রতি যত্নশীল হতে গেলে মনের প্রতি ধাবমান হতে হবে। মনের প্রতি ধাবমান হতে গেলে ঠিক ব্রাশ করার মতো আপনাকে অভ্যেসটা, অর্থাৎ মনকে কথা বলার জন্য অভ্যেসটাও কিন্তু আপনাকে করতে হবে। কিভাবে করবেন? আপনি যদি কোনো সময় 1 মিনিট মনের সঙ্গে কথা বলার চেষ্টা করে দেখেন, আপনি দেখবেন, আমি ওই কচকচিতে যাচ্ছি না যে সারাদিনে মন কত সংখ্যায়, কত সংখ্যাটা 60,000 থেকে 1 লাখ চিন্তা থটসের মুখোমুখি হয়। আপনি 1 মিনিট চুপ করে মনের সঙ্গে কথা বলার দেখবেন, আপনি খুব বিজি রোড দেখেছেন, আপনি দাঁড়িয়ে আছেন, মুহুর্মুহু গাড়ি যাচ্ছে, তা আপনার উদ্দেশ্য হচ্ছে রাস্তা ক্রস করা, আপনার উদ্দেশ্য হচ্ছে মনের সঙ্গে কথা বলা। আপনি 1 মিনিট চুপ করে মনের সঙ্গে কথা বলার চেষ্টা করলে দেখবেন কি প্রবল স্রোত আসছে, আপনি মনের সঙ্গে কথা বলতে পারছেন না। আমরা ধ্যানের কথা বলি, তো প্রথমে একাগ্রতা বোঝবার আছে, তবে বুঝতে পারবেন। এই হচ্ছে বিষয়। এবং আধুনিক যুগে, কনজিউমারিজমের যুগে কারোর প্রতি কারোর সময় নয়। স্বামী ঢুকছেন, স্ত্রী বেরিয়ে যাচ্ছেন, স্ত্রী ঢুকছেন, স্বামী বেরিয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী ঢুকছেন, সন্তানরা বেরিয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী সন্তান, তাদের কারোর মধ্যে পারস্পরিক যে কোয়ালিটি টাইম, সেইটার কথা বলার মতন, খেতে বসে দুজনে হচ্ছে মোবাইল দেখছেন। অর্থাৎ একাগ্রতা, যাকে কনসেন্ট্রেশন বলে, সেটা কিন্তু রাতারাতি। সোজা উপায় হলো আপনি যা করছেন, আমি আবার বিবেকানন্দকে কোট করে বলছি। বিবেকানন্দ বলেছিলেন যে প্লিজ রিমেম্বার, উই হ্যাভ অনলি ওয়ান মাইন্ড অ্যান্ড দ্য সেম মাইন্ড। একটাই মন। তাহলে যে মন নিয়ে আপনি ধরুন সিনেমা হলে দেখছেন, সিনেমা 3 ঘন্টা ফান মাঞ্চ খাচ্ছেন, অন্য কিছু খাচ্ছেন, সঙ্গী যা আছেন তার সঙ্গে দেখছেন, কিভাবে 3 ঘন্টা কেটে যাচ্ছে। তো সেই মন নিয়েই যখন 3 মিনিট বাড়িতে এসে কোনো কথা শুনছেন, আপনি অস্থির হচ্ছেন। তাহলে এই নিদর্শন থেকে একটা বোঝার যে আপনি পারেন, কিন্তু আপনি নিজে পারেন কিনা তার জন্য অভ্যাস তৈরি করা।
মনটাকে যারা ছাত্রছাত্রী যারা পড়ছে ধরেন আর কি, মনটা তো তাদের একদম পড়তে বসে ধরেন, এটা সব থেকে বড় সমস্যা যেন আসলে তুললাম আর কি, যে মনটা নিয়ে এদিক ওদিক সব ছুটে বেড়ায় আর কি। সারাদিনে কাজকর্ম, কোথায় কি বলছে, কে কোথায় কি করছে, দিয়ে ওই যে টাইমটা প্রাইম টাইম পড়তে বসে, সকালে হয়তো অতটা সমস্যা হয় না, সন্ধ্যার সময় যখন পড়তে বসছে একটা স্টুডেন্ট, সে কিন্তু পড়ায় মনোনিবেশ করতে পারছে না। তার একটাই কারণ স্বরূপ, সারাদিন ধরে আমি ছুটোছুটি করলাম, নাও নট নাও লেটার, মনকে নট নাও লেটার করলে সারাদিন ধরে পড়ার পরে যখন আমি পড়তে বসলাম, মনকে যখন বলল, মন তখন বলল আমি এখন পড়বো না। কেন না, আমি এখন রেস্ট নেব। এবার সেই কনসেন্ট্রেশনটা কিন্তু তখন আর আসে না। সেটা আর উপায় আছে কোনো? তার উপায় হলো ওই ইন্টারমিটেন্ট অ্যাটেনশনের হাত থেকে বেরিয়ে আসা, এবং যখন যেটা করব সেটা মন দিয়েই করার। আপনার মনোযোগ বিষয়ের প্রতি যতটুকু, ততটুকুই দিন অল্প। আপনার 10টা প্রশ্ন করতে হবে, কিন্তু আপনি একটি প্রশ্নের মনোযোগ দিতে পারেন, তাহলে একটি প্রশ্নই মনোযোগ দিয়ে করে আপনি পরবর্তী বিষয়ের প্রতি যাওয়া। প্রথম দিনই, অর্থাৎ আমার জিমে গিয়ে 10টা পুশ আপ দিতে হবে, আমার মন গ্রহণ করবে না। কিন্তু সারাদিনের পাকে আমি যদি বলি একটা পুশ আপ, তাহলে মন যে কোনো সময় গ্রহণ করবে, এবং দিতে দিতে আমার মাসল, এমনকি আমার নিউরো মাসল ফ্লেক্সিবল হলে তারা কিন্তু সেটা গ্রহণ করে নেবে। যেমন ধরুন বই, যদি এখন 200 পৃষ্ঠা 300 পৃষ্ঠার বই যেগুলো হয় আর কি, মনকে বললে না আমি পারবো না, মনকে যদি 1 পৃষ্ঠা পড়তে, তাহলে মন রাজি হয়ে যাবে। মনকে 1 পৃষ্ঠার পড়ার থেকেও দরকার হচ্ছে যে আমি যেটুকু করছি সেটুকু আমার অভ্যেসটা তৈরি করার। কারণ আমি যখন 1 পৃষ্ঠাতে মনোনিবেশ করব, সে সময় মন যদি আমাকে বলে এখন থাক, তোমার পাশের ঘরে অন্য কিছু উপহার উপেক্ষা করছে, তাহলে মনের কিছু আদেশকে উপেক্ষা করাটা তার জন্য আমার দৈনিক যে রুটিন, সেই রুটিনে ধ্যানের প্রয়োজনীয়তা আছে। সেটা 2 মিনিট দিয়ে শুরু হতে পারে, কিন্তু একাগ্রচিত্তে ধ্যান 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট সকাল এবং রাত্রিবেলায়, সেটার প্রয়োজনীয়তা আছে জীবনে ইন্টারমিটেন্ট বা বিচ্ছিন্নতাবাদী মনোযোগের থেকে। আচ্ছা, তো এই প্রসঙ্গে বলি যে এই যে বলছেন এই যে মনটাকে, এটাকে কি বলছে, মাইন্ডফুল এক্সারসাইজ বলছে? মাইন্ডফুল এক্সারসাইজ সমস্ত কিছু। আলাদা করে মাইন্ডফুল এক্সারসাইজ করতে গেলে মনে রাখতে হবে টাইম, মনে রাখতে হবে প্লেস, মনে রাখতে হবে ডিউরেশন, মনে রাখতে হবে কোম্পানি, মানে যেখানে আমার নো ডিস্ট্রাকশন। বাচ্চারা পড়ে না, বাচ্চারা এরকম করে পড়ে, অর্থাৎ সাপের একাগ্রচিত্তে শিকারের দিকে, বাঘ যেটা বিবেকানন্দের লোগোতে করেছেন। তো আমার রামকৃষ্ণ মিশনের ভাবধারা যে মনটা যাতে একদম, তাহলে ধরা মানে ফোকাস করা, তারপর সেখানে থাকা, এবং তারপর কাট দ্য ওয়ার্ল্ড। অভ্যেসের প্রথম মনোনিবেশ যখন আমি করব যে কোনো জিনিসের, প্রথমে সেই কাজটাকে ধরবো, কারণ মনে রাখতে হবে ওয়ান অ্যান্ড সেম মাইন্ড। তারপর সেটাতে আমি থাকবো। কিভাবে থাকবো? কাট দ্য ওয়ার্ল্ড। তখন আর অন্য কাট দ্য ওয়ার্ল্ড করতে গেলে কিন্তু আপনাকে, আমি বলি অনেক সময় ভিডিও বানাই যে ওই কাট দ্য ওয়ার্ল্ড করতে গেলে ফোনটাকে কিন্তু অফ রাখতে হবে যখন পড়ছেন আপনি আর কি। শুধু ফোন নয়, অন্য কোনো ডিস্ট্রাকশনের জায়গায় আমি হাত দেবো না। আমি যদি খাদ্য গ্রহণ করি, আমি যদি আমার বেশভূষাই করি, বা আমি তোমার সঙ্গে যখন কথা বলছি, তখন আমার কমপ্লিট ফিজিওলজিক্যাল, কমপ্লিট সাইকোলজিক্যাল সমস্ত সিস্টেমটাই এই কমিউনিকেশন অ্যান্ড লিসনিং উইথ ইউ এটাতে দেওয়া। তাতে যেটা হবে, আমার একটি অভ্যেস তৈরি হবে, যে অভ্যেসটি আমার এভরিথিং অ্যান্ড এনিথিং। তুমি নিশ্চয়ই বিভিন্ন বই পড়েছো, দ্য ওয়ান থিং অ্যান্ড, তাতে ওই ওয়ান অ্যাট এ টাইমের মূল ভাষাই হচ্ছে যে একটি জিনিস একটি সময় করবার অভ্যেসটা তৈরি তখনই হবে যখন তোমার কনসেন্ট্রেশন থাকবে। এই প্রসঙ্গে বলি এই রিলেটেড আর কি, যে ওই যখন আপনি যে ব্রাশটা করছেন তো ব্রাশটাই মন দিয়ে করুন, ব্রাশটাই মন দিয়ে, স্নানটা যখন স্নানটাই মন দিয়ে করুন, এই অভ্যাসটা করতে করতে তার কিন্তু অনেকেই মনে করেন যে কাজ করার সময় আমার ব্যালেন্স শিটটা আচ্ছা আজকে এই জিনিসটা করতে হবে। অনেকের মনে করেন যে আমার আইডিয়া আসে
অনেকেই মনে করেন যে আমার বাথরুমে গেলে বা অন্য জায়গায় আইডিয়া আসে, ভালো। যে আমিও করে থাকি কখনো কখনো, কিন্তু এই দ্বৈত ক্রিয়া এটার থেকে কিন্তু বেরিয়ে আসাটাই কিন্তু লক্ষ্য। একাগ্রতা মানে কিন্তু একটি স্থান, একটি লক্ষ্য, একটি প্রাণ, একটি দেহ, একটি ক্রিয়া। মাল্টিটাস্কিং ইজ এ মিথ স্বরূপ, এবং মাল্টিটাস্কিং মনকে বোঝার প্রথম শর্ত হলো মাল্টিটাস্কিং থেকে সরে আসা। খুব লাভ হয় না, মাল্টিটাস্কিং সম্পূর্ণভাবে একটি ফিলোসফিক্যাল মিথ, দর্শনগত একটি ভুল হলো মাল্টিটাস্কিং। আচ্ছা, আর এই প্রসঙ্গে মনের প্রসঙ্গে বলি, একটা বই আছে বিখ্যাত জোসেফ মার্শফি ডক্টর, দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, সেখানেও বলা আছে। হ্যাঁ, তো এই সাবকনসিয়াস মাইন্ডটা যদি একটু আপনার মানে ব্যাখ্যা করেন, কোনটা কোনটা সাবকনসিয়াস মাইন্ড এরকম হলো, কনসিয়াস মাইন্ড এবং কোনটাকে বলছে? সাবকনসিয়াস মাইন্ড এরকম হলো, আমি একটি ব্যাখ্যা দিলেই বুঝতে পারবে। আমি একটি জিমে ভর্তি হলাম, আমি সকাল থেকে আমি দেহ চর্চা করবো, আমি স্থূল, আমি প্রথম দিন গেলাম, দ্বিতীয় দিন গেলাম, তৃতীয় দিন গেলাম, চতুর্থ দিন গেলাম, পঞ্চম দিন, ষষ্ঠ দিনে গেলাম, সপ্তম দিনে অ্যালার্ম বাজলো, আমি হাতটা এরম করে গিয়ে অ্যালার্মটাকে বন্ধ করে দিলাম। আজকে না, থাক, কালকে দেখব। এই যে বন্ধ করলো, আমি তো প্রমিস করেছি আমি যাব, সেটা কে প্রমিস করেছে? আমার অ্যানালিটিক্যাল মাইন্ড প্রমিস করেছে। কিন্তু ওই প্রমিসটা আমার সাবকনসিয়াস মাইন্ড নেয়নি। সাবকনসিয়াস মাইন্ডে কি আছে? আমার লেথার্জিটিক অ্যাটিটিউড, আমার লেথার্জিটিক বিহেভিয়ার, যেটা কিনা উইন করে বেরিয়ে গেল। কখন উইন করলো? অ্যানালিটিক্যাল মাইন্ড যখন সিগন্যাল দিল আজ নয় থাক, আমার সুপ্ত মন কিন্তু সেটা মেনে নিল। ঠিক সেরকম হাতির ট্রেনিং দেখেছো তো নিশ্চয়ই। একটা হাতিকে ট্রেন করতে গেলে আরেকটি কিসের দরকার হয়? আরেকটি ট্রেন্ড এলিফ্যান্টের দরকার হয়। তাহলে সুপ্ত মন, সেখানেও কিন্তু ট্রেন্ড পার্ট আছে। তাহলে ট্রেন্ড পার্ট কোনটা? খুব সোজা, ব্রাশ করি আমরা। খুব ডিস্ট্রাক্টেড মাইন্ড, বোহেমিয়ান জীবনযাপন করে, সেও কিন্তু ব্রাশ করছে বাকি সময়টা। তাহলে ওই একটি মনোযোগকেই কিন্তু ইনডিউস করতে হবে পরের কাজে। আমরা বিভিন্ন ধর্মের, আমরা চরণামৃত খেয়ে থাকি, তো চরণামৃতর ওই অংশটুকু খেয়ে আমরা যে ধরনের ভাব গ্রহণ করি, সাধারণ খাদ্য গ্রহণে কিন্তু আমরা সেই ভাব নিই না। তার কারণ হলো সুপ্ত মনের ওই আনট্রেন্ড এলিফ্যান্ট আমাকে ওই ভাব দেয় না। কিন্তু চরণামৃত সম্বন্ধে তোমার কি ধারণা? ট্রেন্ড মাইন্ড, যে এটা দেবতার আশীর্বাদ ধন্য, তার জন্য আমি আসলে কিছুই নয়, চরণামৃত খেয়ে আমি মনোযোগ সহকারে চরণামৃত খাচ্ছি। এর মধ্যে বিজ্ঞান এইটুকুই যে আমি মনোযোগ সহকারে চরণামৃত খাচ্ছি, মনোযোগ সহকারে প্রসাদ গ্রহণ করছি। সুপ্ত জ্ঞান, সুপ্ত মন, সাবকনসিয়াস মাইন্ড অনেকটা আনকনসিয়াসের মতন। ওই আমি বললাম যে গাড়ি চালানোর সময় প্রথমে আমাকে জেনে বুঝে শিখতে হবে, কনসাস অ্যান্ড কম্পিটেন্স। পরে আনকনসাস থাকলেও তুমি স্কুটার চালাও নিশ্চয়ই। তাহলে বাড়ির কাছে বাম্পার আসলে তুমি পিছন দিকে হয়তো তোমার স্ত্রীকে নিয়ে যাচ্ছ, কিন্তু তুমি অজান্তেই কিন্তু তুমি ক্লাচ ব্রেক করছো। তাহলে এই অভ্যেসটা কিন্তু তৈরির ব্যাপার আছে। তাহলে এটা সুপ্ত জ্ঞানের, সুপ্ত মনের মধ্যেই কিন্তু বীজটা তোমাকে অভ্যেসে পরিণত করেছে। যে এই সময় যখন তুমি শিখেছো বাড়ির কাছে আসলে ক্লাচ করতে হবে, ব্রেকটা চেঞ্জ করতে হবে, স্পিডটা কন্ট্রোল, কিন্তু তুমি যখন ছেলেকে নিয়ে আসছো বা জরুরি একটা কথা বলতে বলতে আসছো, তোমায় কিন্তু তাকাতে হলো না। আমরা ইংরেজিতে একটা কথা বলি রিফ্লেক্স। এই রিফ্লেক্সের সঙ্গে সাবকনসিয়াসের কিন্তু একটা, রিফ্লেক্স কিসের পার্ট? আমাদের বিহেভিয়ারের পার্ট। এই রিফ্লেক্স কিন্তু তৈরি হয় সাবকনসিয়াসের সিগনালে। আমাদের কনসাসের যে বসে আছে ইগো অংশ, সে কিন্তু রিফ্লেক্সকে ছেড়ে দেয়। কিন্তু আমার যদি রিফ্লেক্স বলে ওই অ্যালার্মটা যেটা আমি বন্ধ করলাম,
সেটা যদি আমি একটু দূরে রাখি কনসাসলি, ষষ্ঠ দিনে যে এই আমি সপ্তম দিনে হয়তো অ্যালার্মটা বন্ধ করে দিতে পারি, তাহলে যখন হাতটা যাবে, যখন পাবো না, অ্যালার্মটা বাজতেই থাকবে, তখন কিন্তু আমি উঠবো। অর্থাৎ ট্রেন্ড এলিফ্যান্ট, যা কিনা ষষ্ঠ দিনে আমি অ্যালার্মটাকে আমার হাতের অনেকটা দূরে রাখলাম, আনট্রেন্ড এলিফ্যান্ট যা কিনা সপ্তম দিনে আমাকে হাতটা তাকে ট্রেন করা শুরু করলো। অর্থাৎ কুনকি হাতি দিয়ে যে শিক্ষিত করা হয় সেই রকম সুপ্ত মনকেও কিন্তু জাগ্রত মনের অংশ দিয়ে শিক্ষিত করতে হয়, এবং সেটা কিন্তু মনে রাখতে হবে ওয়ান অ্যান্ড দ্য সেম মাইন্ড, বিভিন্ন অংশেই। আমি একটি ঘরে, আমি অন্যান্য বিভিন্ন জায়গাতে যেখানে বলি বা শুনি, তারা এই বিষয়টি উঠে আসে বারবার, যে এখন এই আলোচনার মধ্যেই কিন্তু একাগ্রতা কিন্তু শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নয়। একাগ্রতা আমাদের জীবনে আনাটাই হচ্ছে, কারণ বিবেকানন্দ বলেছিলেন অনলি কনসেন্ট্রেশন মেক্স অর্ডিনারি ম্যান এক্সট্রাঅর্ডিনারি। সেই কনসেন্ট্রেশনই হলো সুপ্ত মনের সঙ্গে যোগ স্থাপনের সূত্রপাত। এবং যা কিছু সব বর্তমানেই, একাগ্রতা বর্তমানেই তুমি লিমিটলেস। কিন্তু অনেকে তো ওই অতীত চিন্তা নিয়ে প্রচুর, এই যে তুমি শব্দটা এক্ষুনি বললে, কিন্তু আপনি অতীত, আমরা যদি শব্দের প্রতি যাই, এটাও কিন্তু সুপ্ত জ্ঞান যে এই শব্দটা প্রথম নিয়ে আসলো, কিন্তু এটা অন্য দিনের পরিসর। এই শব্দ চয়নও কিন্তু সুপ্ত মনের একটি অংশ, যে কোনটা শোনার পরে আমি কোন, কিন্তু এই শব্দটা, কিন্তু শব্দ ইংরেজিতে বাট, একটা স্ট্রেস গিভিং ওয়ার্ড। এই শব্দ চয়নেও কিন্তু একাগ্রতার অংশ আছে, যে সারফেস রিফ্লেকশন, আর এটাও পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ডে বলা আছে, ডিপ রুটেড রেসপন্স আর সারফেস রিফ্লেকশন। জীবনে আমরা শুনি, করি, চলি, যাকে কিনা ইংরেজিতে অনেকভাবে ব্যাখ্যা হয়েছে নোয়িং ডুইং ট্র্যাপ। এই নোয়িং ডুইং ট্র্যাপের থেকে বেরোনোর অংশ হলো নোয়িং ডুইং টু বিইং। এই বিইং এ যাওয়ার জন্য কিন্তু এই আজকের যে মনের ক্রমাগত হাতছানি, একটা অংশ আমাকে অনেকে বলে ডিস্কোতে যাব, কেন যাবে না এনজয়। তা একটা প্রশ্ন হলো, ডিস্কোতে গেলে আমি ডিস্কোকে এনজয় করছি না নাইট ক্লাব আমাকে এনজয় করছে? আমি গিয়ে সেখানে নাচছি, বলছি, তো আমি কি প্রোডাক্ট হয়ে যাচ্ছি? সেখানে বুঝতে হবে যে আমি প্রোডাক্ট হয়ে যাচ্ছি কিনা। এই আমরা তো প্রোডাক্টই হচ্ছি, আমাদের মনোযোগটা প্রোডাক্ট হচ্ছে, এবং কোটি কোটি ডলার মাসে তারা সোশ্যাল, এমনকি গুগল ড্রাইভ দিয়ে আমরা যে যাই, যন্ত্রের শক্তিটাকে গ্রহণ করতে হবে, যন্ত্রের দাসত্বকে গ্রহণ করা যাবে না। মানে ফোনটাকে সঠিক কাজে যন্ত্রকে, এবং তাকে এক সময় বলতে হবে থাক। ওই কমেন্টটা খুব জরুরি। হ্যাঁ, থাক কথাটা, কমেন্টটা, স্টপ, সে হয়তো বলবেন। এবং মন কিন্তু অত্যন্ত ধূর্ত প্রকৃতির, মন অত্যন্ত ধূর্ত, মন সঙ্গে সঙ্গে কিন্তু আচরণ করবে, না না তুমি যেরকম বলছো আমি সেরকম। তো তাকে বলতে হবে থাক, তুমি তুমি কিছু দূর গিয়ে আমাকে আবার বিপথেই করবে। তো তার জন্যই গুরুর প্রয়োজন হয়। এই প্রসঙ্গে আমার মনে এসে যাচ্ছে, তাই না বলে পারছি না। বিবেকানন্দকে ঠাকুর বলেছিলেন, একটা পাত্র দেখি, এটা কিসের দেখছিস? বলছে লোহার। তামার পাত্র। তো বলছে তামার পাত্র, তো এটা কি? তামা। তো কি করে, কি হয়েছে? পাত্র কে করলো? বিবেকানন্দ উত্তর দিয়েছিলেন কামার। তো বলে ওই যে দেখলি কামার, ওই জীবনে কামারের একজন প্রয়োজন হয়, গুরুর একজন প্রয়োজন হয়। আপনার ভিতরে তামারূপী বা স্বর্ণরূপী মনটা রয়েছে, কিন্তু জীবনে নানান গুরু বিভিন্ন প্রকারে একাগ্রতা নিয়ে আসার পর আপনি নিজে শুরু করতে পারেন, আপনারাও শুরু করতে পারেন, কিন্তু জীবনে দিকদর্শনের একজন প্রয়োজন আছে। মনকে একাগ্র করার জন্য যদি অন্য টপিক হয়ে যাবে আর আলোচনা হবে, মেডিটেশনটা খুব ফলপ্রসূ। নানা রকম মেডিটেশন, হ্যাঁ, মেডিটেশন ফলপ্রসূ প্রসঙ্গ হতে পারে। আবার শ্রীরামকৃষ্ণকে আমি বলছি, আমার কাছে সেই ভাবধারায়, তুমি সকালে বাজারের ব্যাগ নিয়ে বাজারে গেলে, মাংসওয়ালা মনোযোগ দিয়ে সে কিন্তু বিক্রিও করছে আর মাংসটি কাটছে। সে যে মনোযোগ সহকারে কাটছে,
তাহলে সেখানে সে অ্যাটেনশনটা আছে, তাহলে দ্যাট ইজ দ্য মাইন্ডফুল এক্সারসাইজ। তাহলে তার প্রফেশনের প্রতি সে মাইন্ডফুল, তাহলে সেখানে সে অ্যাটেনশন দিচ্ছে, তিনিও আমার গুরু। তাহলে যেখানে যিনি অ্যাটেনশন দিয়ে কাজ করছেন তিনি আমার গুরু। আলাদা করে মাইন্ডফুলনেস ধ্যান বা তার কি প্রয়োজন নেই? নিশ্চয়ই আছে, কিন্তু ঠাকুর বলেছেন যেখানে যা মনে রাখতে হবে, একটি ব্যাধ বা বাঘ শিকার করছেন, উনি বলেছেন ঠাকুর, তো একটি ব্যাধ তাকে তীর নিক্ষেপ করছে, কিন্তু বাঘটি শিকারের প্রতি যেভাবে মনোযোগ দিয়েছে, মাইন্ডফুল এক্সারসাইজ, সে কিন্তু জগৎ, ওই যে বললাম কাট দ্য ওয়ার্ল্ড, তাহলে অ্যাটেনশনটা এমন সে বাকিটা ভুলে গেছে। এটা হচ্ছে অ্যাটেনশনের উদাহরণ। আপনার মনে হয় যদি ছাত্ররা কি করে মনোসংযোগ বাড়াবে, এক কথায়? এক কথায় একটাই, তারা যে কাজ করবে সে কাজ মন দিয়েই করবে। আমরা রামকৃষ্ণ মিশনে গিয়ে দেখেছি, বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি, কোনো বড় অনুষ্ঠানে কোনো একজন ব্রহ্মচারী বা সাধু তারা রাস্তা বা সিঁড়ি পরিষ্কার করছেন, কিন্তু মন দিয়ে করছেন। যদি ঘটনাচক্রে দেখা যায় তিনি হয়তো একজন উচ্চশিক্ষিত, তথাকথিত নয় অত্যন্ত উচ্চশিক্ষিত কর্মজীবন অথবা শিক্ষা গ্রহণ করে এসছেন, কিন্তু ছাত্রদের কাছে আমার একটাই বার্তা, যা কিছু করব একাগ্রতাকে অভ্যেসে পরিণত করতে হবে। অভ্যেসে পরিণত করলে সেটাই দিক নিয়ন্ত্রণ করবে। তো এই অভ্যাসটা অনেকে বলে যে 21 দিন সেই কাজটা করতে হবে, তো আপনার কোন এরকম মানে কতদিন মনে হয়? না কতদিন না 21 মাইন্ড নিশ্চয়ই 21 দিন, তার একটা নিউরোলজিক্যাল ব্যাখ্যা আছে, 90 দিন। জীবনে তো 21 দিন 90 দিন তার বাইরে গিয়েও জীবন, কেননা আমাদের একটাই মন এবং সেম মন। তো স্বরূপ 21 দিন 90 দিনে এটা তো আমার কোনো একাগ্রতা, আমার জীবনের অঙ্গ, আলাদা করে আমার এটা কোনো স্ট্যাটাস কো হচ্ছে না, এটা আমার অভ্যেস হচ্ছে। তাহলে লাইফ হ্যাবিট আলাদা করে 21 দিন হলে হবে বা এটা আমার দিক ফলতে শুরু করবে, এইভাবে ব্যাখ্যা করাটা কিন্তু কঠিন। কারোর 21 দিনে হতে পারে, কারোর 21 বছরও হতে পারে। এখানে হতাশ হওয়ার কিছু নেই। বারবার ঠাকুর রামকৃষ্ণের কথাই মনে পড়ে যাচ্ছে। গিরিশ ঘোষ, তার নটি বিনোদিনী দেখতে ঠাকুর ছুটে যেতেন, মাতাল গিরিশ ঘোষ। এবং নটি বিনোদিনীর পরিচয় সবাই জানি আমরা। একসময় দেহ ব্যবসায়ের সঙ্গে যুক্ত তাকে গিরিশ ঘোষ নটি হিসাবে নিয়ে এসেছিলেন। ঠাকুর তার অভিনয় দেখে সমাধিস্থ, তার সীতা অভিনয় দেখে সমাধিস্থ। এখানে এবং গিরিশ ঘোষের ওই একই মনোযোগ, আপনি যাই দেবেন, যেটাতে করবেন সেটাতেই আপনার সুপ্ত মন। ছাত্রদেরকে বলতে পারি, জীবনে আমাদের যারা তথাকথিত যারা পিতামাতা আছেন, গার্জিয়ান আছেন, আপনি যা কিছু করবেন সেটা মন দিয়ে করবেন, কেননা আমাদের জীবনে ঢেউ, আমি একটা ঢিল ফেললাম, তার যে রিপল এফেক্ট সেটা কিন্তু ছড়াতে থাকে। তাহলে মনোযোগী বৃত্তের মধ্যে, মনোযোগী ক্রিয়ার বৃত্তের মধ্যে থাকলে সবাই কিন্তু মনোযোগী হওয়ার চেষ্টা করবে, সেইটা দরকার। এই সঙ্গত বা অ্যাসোসিয়েশনটা খুব দরকার। নিশ্চয়ই দরকার, রেজাল্টটা একটু ভালো হয়, কারণ ওখানে সবাই ওইটাই কাজটা মন দিয়ে করে। আমি যদি আমার চারপাশে দেখি যে মনোযোগী মানুষের মিশ্রণ, তাহলে আমার কাজের প্রতিও আমার মনোযোগটা ধীরে ধীরে আসবে। আমি যেমন দেখি সবাই ব্রাশ করছে, তাহলে আমাকেও ব্রাশ করতে হবে, তাহলে আমার অভ্যেসটা তৈরি হবে। যাকে 3 to 8 ইয়ার্স টয়লেট ট্রেনিং বলে সাইকোলজিস্টরা বলেন, এই সময় করতে নেই। আর একটা জিনিস আমি দেখছিলাম যে এটাও ছাত্রদেরকে দেখায়, একটু যারা দেখছে, তাদের একটা টু ডু লিস্ট আছে, হ্যাঁ, মানে এই যে উইকলি প্ল্যানার প্ল্যানিং আছে এবং এইরকম
তো আমার ভালো লাগছে আর কি, সুন্দর, এরকম একটা দরকার। হ্যাঁ, সপ্তাহের আমার আমার কাজের সারাদিনে আমি দুটো কাজ করব, একটা কাজ সকালে উঠে আমি একটা কাজ, সেই একটা কাজ, এটাও কিন্তু মনের সঙ্গে জড়িত আর কি। একটা কাজ একটা অঙ্ক হতে পারে, ওই একটা অঙ্ককে আমি চেষ্টা করব। আমি অত্যন্ত কাঁচা ইংরাজিতে চেষ্টা করব। আমি অত্যন্ত অপটু বাবার সামনে দাঁড়াতে অথবা হেডমাস্টারের সামনে দাঁড়াতে। আমার দরকার কি সাহস সঞ্চয়। তাহলে আমি সুযোগের অপেক্ষায় থাকবো। আমি দেখলেই পালিয়ে যাই কেন? আমি অত্যন্ত, এর আগে আমি মার খেয়েছি, বকুনি খেয়েছি, আমি এড়িয়ে গেছি। আমি ফুটবল খেলতে গেলে আমি অত্যন্ত, বা ক্রিকেট খেলতে গেলে আমি পারি না। তাহলে একটা বল একবার অভ্যেস করা, আমি যাতে মন দেবো সারাদিন ওই একটা কাজই করব অল্প সময়ের জন্য, এবং আমার কর্মশীলতাটাকে ঠিক ব্রাশ করার মতন। প্রথমবারে তো আমরা কেউ পারিনি, তারপর আমরা পেরেছি। জামা অন্ধকারে আমরা সবাই পড়তে পারি, তোমরাও পারবে ছাত্রছাত্রীরা। লেখা আমরা কেউ পারিনি, লিখতে 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 বলাটা আমরা কেউ পারিনি। খিদে পেয়েছি আমরা কি সবসময় বলতে পেরেছি? পারিনি। জানতে জানতে বলতে বলতে, তাহলে মনোযোগ দেওয়াটাই প্রথম লক্ষ্য, এবং শেষ লক্ষ্য বলবো না, প্রত্যেক সময়ের কাজ যা কিছু করো মন দিয়ে, এবং সকালে উঠে একটি কাজ নিজেকে লেখা যে এই কাজটি করার, আজকে এই কাজ, মানে রাতে মঙ্গলবার লিখে রাখে তাহলে কিন্তু সেই সাবকনশিয়াস মাইন্ডটা কমেন্ট পায় যে আমাকে কাজগুলো করতে হবে। রাতে ভাবে, মানে কাজ চলে হ্যাঁ, অটোমেটিক আর কি। সেই কাজটা করতে সুবিধা সেই হয়, কাজটা করতে সুবিধা সুবিধা হয়। হয় আর কি। অনেকগুলো কাজের সমাহার নিয়ে আসলে হবে না। আরেকটা জিনিস, জীবনে রোল মডেল তো নিশ্চয়ই থাকবে। শুরু যখন করবে এভারেস্টে ওঠার মতন, ছাত্রছাত্রী তোমাদেরকে বলতে পারি যে রোল মডেলের হচ্ছে, এভারেস্টে যখন উঠবো ওই চূড়ান্ত লক্ষ্যের সামনে কিন্তু প্রথম লক্ষ্য, তুমি যে জুতোটা পরে আছো তার লেসটা কিন্তু মন দিয়ে বাঁধতে হবে। এটাকে প্রসেস গোল বলে। ওটা আউটকাম গোল, এটা প্রসেস গোল। চলবার পথে আমরা কিন্তু প্রথম প্রসেস গোল হচ্ছে উইকলি প্ল্যানার, যেটা স্বরূপ দেখালো। এটা উইকলি প্ল্যানার, ডেইলি প্ল্যানার, মান্থলি প্ল্যানার, কোয়ার্টারলি প্ল্যানার। এই প্রসেস গোলের প্রতি কিন্তু যত্নশীল হতে হবে। এখন কি তোমরা মন দিয়ে শোনো, তাহলে একাগ্র চিত্তে আমার দিদিমণি বা আমার স্যার বা আমার ম্যাডাম বা আমার বাবা মা যা বলছেন সেটা শোনার। একটা ক্লাসে 40 মিনিট ওই মন দিয়ে, ওইটাই মন দিয়ে 40 মিনিট ওটাই শোনার এবং ওটাতেই নিবদ্ধ করা, পরে মনের কাছ থেকে ওটাই শুনে লিপিবদ্ধ করা। এটাও চেষ্টা করতে পারো কতটুকু তুমি শুনলে সেটাও লিপিবদ্ধ করার, অর্থাৎ তোমার শোনাটা হলো কিনা। একে ফিডব্যাক মেকানিজম বলে। আমি বলতে পারি একাগ্রতা ফেরানোর পিছনে প্রথম কাজ দেবে তুমি তোমার মনের প্রতি তুমি কতটা শুনলে। চোখ বন্ধ করে যদি সেটা অনুভবে বলার, সেই অনুভবে বলাটাও কিন্তু, তাহলে দেখবে বিবেকানন্দ আমরা সবাই দেখেছি না, যে লাইব্রেরিতে গেলেন, এনসাইক্লোপিডিয়া শেষ হয়ে গেল, পরীক্ষা করার জন্য ওনার সঙ্গেই, আমি নামটা মনে করতে পারছি না স্বামীজি মহারাজের, মিরাটের জায়গা আর কি, না এটা বিদেশের, তো বিদেশে ওনাকে গিয়ে তখন ওই লাইব্রেরিয়ান বলল তুমি তো কিছু পড়ো না, তুমি রোজ নিয়ে যাও। এটা হতে পারে না। তো লাইব্রেরিয়ান তখন উনি সামনে উপস্থিত, ওই স্বামীজি, উনি শিষ্য, স্বামীজিরই শিষ্য, আমি ভুলে যাচ্ছি নামটা, কি মহারাজ, অভেদানন্দজি মহারাজ, ভুলে যাচ্ছি। তো ওনার ভাষায় লেখা, তো সেই লাইব্রেরিয়ানকে অবাক করে দিয়ে যে যে অংশের প্রতি উনি এনসাইক্লোপিডিয়া যে যে অংশের প্রতি বলেছিলেন, তিনি সেই সেই অংশের শব্দের প্রতি উনি সম্পূর্ণ কিন্তু বলেছিলেন। তো কনসেন্ট্রেশন, একাগ্রতার কিন্তু এটাই লক্ষ্য। তোমরা চোখ বন্ধ করে কিন্তু বলতে পারবে। এটা আজকালকার দিনে অনেকে মিড ব্রেন অ্যাক্টিভেশন বা চক্র বা কুণ্ডলিনী যাই বলো না কেন বাপু, প্রথম সূত্রপাতটা কিন্তু ওই ব্রাশিং এর, ওই যে মা বাবার কথা শুনে যে শুনে চলছো একাগ্রতা, এটাই কিন্তু। এবং শুরুতে কিন্তু অনেক কিছু পাবে, সেটাতে কিন্তু চকমকিতে চমকে যেও না। চকমকি মানে আমরা দেখেছি জীবনে অনেক ঝকমক হবে, অনেক র্যাঙ্ক করলে অনেক উপহার,
তোমার সবকিছুই কিন্তু একাগ্রতার ফসল। নিশ্চয়ই গুরু আছেন, তোমার সাধনা আছে, শ্রম আছে, কিন্তু পিছনে ওই একটি, অর্থাৎ বিবেকানন্দর ভাষায় অ্যাটেনশন ইজ দ্য স্বরূপ মেইন ইকোনমি। এই মাইন্ডসেটকে তুলতে গেলে অ্যাটেনশন ইজ দ্য মেইন ইকোনমি। তো আজকের অনেক দীর্ঘ হলো, আর একদিন টপিক আলোচনা। আমি আজকের একটু টপিকগুলো জিস্ট করে দিই। মেন যেটা হলো যে অ্যাটেনশন যেটা হচ্ছে মনোশক্তি, মানে অ্যাট এ টাইম একটা কাজ, যে বইটা আছে ওই সময়ের জন্য ওইটাই ভাবা, ওটাই, এবং ওইটা একদিনে হবে না, ওইটার প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিস হ্যাবিট হবে, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস করতে হ্যাবিট হয়। যখন হ্যাবিটটা হয়ে যাবে তখন কিন্তু সে অল্প সময় বেশি মনোযোগ করতে পারবে আর কি। আমরা যখন শুনি আমাদের মন সবসময় আশ্বাসে ভোগে। আশ্বাস বা এক্সপেকটেশন, জীবনটা এক্সপেকটেশন আর এসকেপ, এই দুটোর, এটা অন্যদিন বলবো, এই দুটোর চক্রের মধ্যে ঘোরে। অভাব, পরিপূর্ণতা, পরিপূর্ণতা, অভাব, এই এক্সপেকটেশন আর এসকেপের চক্রের বাইরে গিয়ে হচ্ছে মনোযোগিতা। আমরা মনোযোগ শুনেছি, মনোযোগ দেওয়াটাকে যদি আমি মনোযোগিতা বলি, এই মনোযোগিতাটাকে নিয়ে আসলে আমাদের জীবনে, এই প্রসঙ্গটা বলে যেহেতু তুমি বললে, জীবনে আমরা সবসময় কি নিয়ে কাজ করি? ইন্টারেস্ট। আর কি থাকে? নো ইন্টারেস্ট। এর বাইরেও কিন্তু, এটা আমি স্বামী সর্বপ্রিয়ানন্দজির কাছে শোনা, ডিসইন্টারেস্ট। যা কিছু কাজ করবে একাগ্রচিত্তে এবং ডিসইন্টারেস্টেড ওয়েতে। কি করে? স্যার আমি তো ভালো রেজাল্ট করতে চাই, আমার ইন্টারেস্ট। ওই ইন্টারেস্টেড হলো আউটকাম গোল, ডিসইন্টারেস্টেড হলো প্রসেস গোলের প্রতি মনোযোগ হওয়া। অর্থাৎ আমার এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার জন্য, আমার ওই জীবনে বড় ইঞ্জিনিয়ার হতে গেলে এখন যে টিচার আছেন তার কথাটা শোনা, এখন যে আমার গার্জিয়ান আছেন, পেরেন্ট আছেন, তিনি যখন কথা বলছেন, না আমি খুব ব্যস্ত আছি, আমি এখন কলেজে যাচ্ছি, না আমার এখন সময় নেই, না তোমরা বুঝবে না। তাহলে শ্রবণে যত্নশীল হওয়া, লিসনিংয়ে যত্নশীল হওয়া, ডিসইন্টারেস্টেড ওয়েতে জীবনকে ক্যারি করা, শুধু অ্যাটেনশন নয় স্বরূপ, অ্যাটেনশন উইথ ডিসইন্টারেস্ট। যা কিছু করব অ্যাটেনশন উইথ ডিসইন্টারেস্ট। ডিসইন্টারেস্ট হলে কি হবে? এক্সপেকটেশন অ্যান্ড এসকেপ, এই দুটোর ধাক্কা আমাদেরকে নিয়ে যেতে পারবে না। আমরা সমুদ্রে চান করি, ঢেউ আসে, কিন্তু আমাদের কি ঠিক থাকে? আমাদের পাটা কোথায় থাকে? জমিতে। আমরা চেষ্টা করি ঢেউ যেদিকে আসে সেই গড্ডালিকাতে নিজেকে না নিয়ে যাওয়া। আবার স্ট্রেঞ্জার সিক্রেট নানানভাবে ব্যাখ্যা করেছেন হয়তো, কিন্তু মোদ্দা কথা আমাদের অদ্বৈত বেদান্তে বলে দেওয়া আছে, যা কিছু করবে ডিসইন্টারেস্টেড ওয়েতে। কেন? এটা আজকের বিষয় নয়, কারণ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। তো এই জায়গাটাতে এখনই যাওয়ার বিষয় নয়। প্রথম মানে নির্গুণ ব্রহ্ম না সাকার, তো সেটা সাকার ব্রহ্ম, সগুণ, তো সেই জায়গাটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হলো জীবনে একাগ্রতা। ডিসইন্টারেস্ট বলতে এটা অনেকে বুঝতে পারছে না, যদি যারা শুনবে তারা হট করে। ডিসইন্টারেস্ট মানে যেটা এক্ষুনি বললাম, যে আমার কাজ করতে হবে, শুনতে হবে, শোনার পরে আমি ফার্স্ট হব, আমি ভালো রেজাল্ট করব, এইটাতে যে সেকেন্ড আমি ব্যয়িত করব, শোনার সঙ্গে সঙ্গে এটাতে আমার ভালো হবে না খারাপ হবে, এই সময়ে পর্যবেসিত করা, অথবা অন্যদিকে মনটা দেওয়া। অন্যদিকে আমি মনটা দিলাম না, শোনার পরে আমি যদি আমার জাজমেন্টাল মাইন্ডটাকে তুলে নিয়ে আসি, আমার ইন্টারেস্ট না নো ইন্টারেস্ট, এটাতে আমার উপকার না আমার অপকার, আমার উপকারও না আমার অপকারও না, আমি যাচ্ছি। অর্থাৎ আবার বিবেকানন্দের কথায় ফাইন্ডিং দ্য ডিভিনিটি উইদিন, মানে সবার মধ্যে ঈশ্বর সেবা করার। আমি যাচ্ছি, একটি বৃদ্ধ লোক রাস্তা পার হচ্ছে, তার হাতে একটি ব্যাগ আছে, আমি স্কুল স্টুডেন্ট, আমি যদি তার ব্যাগটা ধরে তাকে রাস্তা পার করে দিই, দিয়ে আমি আবার আমার স্কুলের পথে রওনা দিলাম, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিসইন্টারেস্টেড ওয়ার্ক। কেউ প্রশ্ন করতে পারে কেন আমি ওই বৃদ্ধটিকে সাহায্য করলাম? নো, সাপোর্ট অফ ইউ ইজ অন কল,
তুমি তোমার শ্রমটা দিলে এবং সেই শ্রম দেওয়ার তুমি সুযোগ পেয়েছো, সেই জন্য সেটুকু দিলে এবং তারপর চলে গেলে। ডিসইন্টারেস্টেড ওয়ার্ক এটা নয় দেওয়ার পরে তিনি যদি থ্যাংক ইউ দিলেন কি দিলেন না, ইমমেটেরিয়াল। ওটার জন্য সে কাজটা ইয়েস। আমরা কি প্রত্যেক দিন ব্রাশ করার পরে দাঁতটা এরকম করে দেখি আমার দাঁতটা কতটা? আমরা কি প্রত্যেক দিন খাওয়ার পরে পেটে হাত দিয়ে দেখি আমি খেলাম তার মানে আমি বাঁচবো? তাহলে খাওয়াটা চিন্তা করুন, যারা ছাত্র তোমরা চিন্তা করো খাবারটা দেওয়ার পরে সেটা কিভাবে পেটের ভিতরে গিয়ে কত কমপ্লেক্স প্রসেস দিয়ে আমাদের শক্তি রচনা করছে। সেটা তো ডিসইন্টারেস্টেড ওয়েতে হচ্ছে, কিন্তু আমরা কি করছি, খাবারটা খাচ্ছি ইন্টারেস্টেড ওয়েতে নয়। ঠিক সেরকম ভাবেই আমাদের জীবনের সমস্ত কাজ আমরা একাগ্রতা দিয়ে করব এবং ডিসইন্টারেস্টেড ওয়েতে, এবং আমাদের মনোযোগিতাটা দেওয়াটাই হচ্ছে বিষয়। এখানে ডিসইন্টারেস্টেড কেন আসবে তোমার এই কথাটাতে? ডিসইন্টারেস্টেড বাংলা যদি করা যায় অসম্পৃক্ত মন বলতে পারো। আমি জানি না এটা কঠিন হয়ে গেল হয়তো। উৎসাহ অনুৎসাহ নয়, নিরুৎসাহ মন আর কি, নিরুৎসাহ মন। এই নিরুৎসাহ দিয়েই আমার ইতিহাস ভালো লাগে না। ইতিহাসের মাস্টারমশাই আসলে আমি হয় ঘুমিয়ে পড়ি নয়তো, কিন্তু ইতিহাসের একটি বিষয়, তাহলে একাগ্রতায় আমাকে সেই অংশটুকু শ্রবণ এবং মনন করতে হবে। সেটাই বলার, সবকিছু আমার নির্দিষ্ট ভালো লাগে যে, ইংরেজিতে একটা কথা আছে সাবকনসিয়াস মাইন্ডেরই একটি অংশ, মুড, ইফ মুড কন্ট্রোলস হুড, চাইল্ডহুড, ইয়ংহুড, লাইফহুড, মুড মাস্ট নট বি ইন এ পজিশন টু কন্ট্রোল ইয়োর হুড। এই মুড বা মেন্টালিটি, যে কারণে হাতটা গিয়ে বন্ধ করে দিল অ্যালার্মটা, ওটা আমার মুড। তাহলে মুডকেও কিন্তু একাগ্রতার সময় কন্ট্রোল রাখতে হবে, যে আমার ইতিহাসটা ভালো লাগে না, ইমমেটেরিয়াল, কিন্তু তুমি একাগ্র চিত্তে সেটা করছো। তুমি যাকে পরিবেশন করছো তিনি কতটা তোমার দিকে হাসছেন সেটা লক্ষ্য নয়, তুমি তোমার দেহ মন নিয়ে জীবনটাকে পরিবেশন করছো ইন এ সার্ভিং মোড টু হুম স্বরূপ, টু ফ্যামিলি, টু সোসাইটি। তুমি তোমার দেহ মন নিয়ে, দেহ মন তো আমার নয়, দেহ পিতামাতার তৈরি একটি দান, মনও তোমার নয়, কেননা যা মন ছোটই ছিল তা মন এখন নেই। তাহলে এই চক্রের মধ্যে থেকে তুমি একাগ্রতায় হিসাবে তুমি দেহ মনকে পরিবেশন করছো। যে মুহূর্তে তুমি ইন্টারেস্ট নেবে সে মুহূর্তে তুমি একটি ইমেজের প্রতি দাস হয়ে গেলে। লক্ষ্য মানে তোমার একাগ্রচিত্তে একটি ডিসিপ্লিনে নিজেকে নিবদ্ধ রাখা, সেটা ডিসইন্টারেস্টেড ওয়েতে করতে পারাটাই হচ্ছে লক্ষ্য। শৃঙ্খলা এটাই হওয়া উচিত। আমি যদি ভাবতে থাকি যে আমি তো এবার এগোতে পারলাম না, আমি তো এবার ব্যর্থ হলাম, আমি এত কিছু করার পরে আমি হতাশা এবং তিরস্কার এবং রিজেকশন পেলাম, আমরা কি শ্বাস নেওয়ার সময় বা শ্বাস ত্যাগ করার সময় স্বরূপ আমরা কি সেটা ভাবি? শ্বাসটা ত্যাগ করছি, আমি আর ত্যাগ করার সময় কি আমি ভাবি যে আমি আর নিতে পারবো কিনা? আমরা তো ডিসইন্টারেস্টেড ওয়েতেই নিই। আমাদের সমস্ত শরীরের প্রত্যেকটি অর্গান, এমনকি কিডনি পর্যন্ত 45 দিনে সমস্ত কোষ পরিবর্তিত হয়। তাহলে আমাদের ইন্টারেস্ট অ্যান্ড নো ইন্টারেস্ট ইমমেটেরিয়াল। সেই জন্যই ডিসইন্টারেস্টেড ওয়েতে করা। ছাত্রছাত্রীদের একটাই বলার, ভালো ছাত্র হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো ছেলে হতে হবে, ভালো মেয়ে হতে হবে, ভালো সন্তান হতে হবে, সবার আগে একটু ঘুরিয়ে নিই, ভালো মনোযোগী অভ্যাস করতে হবে। একদম একদম দারুণ কথা, ভালো মনোযোগী অভ্যাস হতে হবে। তো দীর্ঘ আলোচনা হলো আর কি। তো নমস্কার। এরকম আমি এই যে টপিক আর কি, অনেক রকম টপিক আছে, আরেকটা টপিক আমি পরে আলোচনা করব, পরে ভিডিও বানাবো, প্রোক্রাস্টিনেশন, যেটা আমাদের করবো আরেকদিন হবে ওইটা। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন আর কি, আমার ফেসবুক পেজটাকে। আমি একটা বলতে ভুলে গেছি, আমি মাইন্ড স্টাইল হাব
একটি আমার অর্গানাইজেশন, তারও বিভিন্ন অংশ আসে ইউটিউবে, আপনারা দেখতে পাবেন। স্বরূপও দারুণ কাজ করছেন, বিভিন্ন এই লাইভ উপযোগিতা নিয়ে বলছেন। আমি স্বরূপকে আমার ভালোবাসা কৃতজ্ঞতা জানাই মাইন্ডস্টাইল হাওয়ের পক্ষ থেকে। আপনাদের একটা মন রয়েছে এবং সেটা আপনার শরীরের মতন একটি অঙ্গ। দেহ পরিষ্কার করেন, দেহতেও চলতে গিয়ে ময়লা লাগে, মনও পরিষ্কার করেন, মনও চলতে গিয়ে ময়লা লাগে। তাই হাল ছেড়ে দেবেন না। একদম একদম একদম। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।